স্কোর পেতে চাই আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে যে ভালো স্কোর পাওয়ার জন্য আমাদের অবশ্যই একটা স্টাডি প্ল্যান থাকতে হবে, রাইট? একটা স্টাডি প্ল্যান থাকতে হবে, রাইট? স্টাডি প্ল্যান থাকতে হবে। যদি প্ল্যান থাকে তাহলে আলটিমেটলি আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে সহজ হবে। আর যদি প্ল্যান না থাকে তাহলে আমরা আসলে ভালো রেজাল্ট করতে পারবো না, এবং আমরা দেখতে পারি মোর দ্যান 90-95% ক্যান্ডিডেটস আমাদের দেশে মানে ড্রপ আউট করে আইএলটিএস কোর্স থেকেই। উদ্দেশ্য হলো যে তারা বুঝতে পারে যে তাদের দ্বারা হয়তো হবে না। শরীফুল ইসলাম, সো শরীফুল ইসলাম জয়েন করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে আলটিমেটলি আমাদের আইএলটিএস এর একটা স্টাডি প্ল্যান দরকার, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আমাদের এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে নো দ্য টেস্ট। আমি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করব, কিন্তু টেস্টের কোনো বিষয়টা আমি জানবো না, তাহলে কিন্তু টেস্টটা কি, এই টেস্ট ইটসেলফ যদি আমি খুব ভালোভাবে না জানি তাহলে আমি আইএলটিএস এ ভালো করতে পারবো না। সুতরাং এই টেস্টটাকে আগে আমরা জানার চেষ্টা করব এবং এরপরে আমরা অন্য বিষয়ে যাব। আইএলটিএস সবাই জানে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, কিন্তু আমার প্রশ্ন হলো যে এখানে এই যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই কথাটা কেন বলা হচ্ছে? এই কথাটার উত্তর কে বলতে পারবে? যে দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, দ্য ইন্টারন্যাশনাল কেন বলা হলো? দ্য ব্রিটিশ ইংলিশ হতে পারতো, আমেরিকান ইংলিশ হতে পারে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম হতে পারতো, এখানে ইন্টারন্যাশনাল কেন হলো? কে বলতে পারবে? এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ, দ্যাটস ওয়াই ইটস কল্ড ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা সারা বিশ্বে হয়, এজন্য ইন্টারন্যাশনাল, মানে সারা বিশ্বব্যাপী। আচ্ছা, আর কেউ? সুন্দর উত্তর আসছে, আর কেউ বলতে পারেন ইন্টারন্যাশনাল? হ্যাঁ স্যার, এটাই স্যার, সারা বিশ্বব্যাপী এটা মানে এটা মানে ব্যবহৃত হয়, এই জন্য এটা ইন্টারন্যাশনাল। আচ্ছা, আর কেউ? ওয়ার্ল্ড সমৃদ্ধ, দ্যাটস ওয়াই ইটস কল্ড ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আচ্ছা, ফাইন। আর কেউ? আর কোনো অপিনিয়ন কোনো এন্ডের থেকে? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল অপিনিয়ন্স। আলটিমেটলি এখানে খুব মজার একটা বিষয় আছে বোঝার জন্য। এই যে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, ইন্টারন্যাশনাল, মূল কথা হলো ইন্টারন্যাশনাল ইংলিশ। এই ইংলিশটা কি ব্রিটিশ ইংলিশ নাকি আমেরিকান ইংলিশ বলেন তো? ব্রিটিশ ইংলিশ না আমেরিকান ইংলিশ? ব্রিটিশ ইংলিশ। আচ্ছা, আর কেউ? ইংলিশ তো আসলে ইংলিশই, এটা ব্রিটিশ অ্যাকসেন্ট। আচ্ছা, আমার মনে হয় ইংলিশটাই বেসিক কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে ইন্টারন্যাশনাল ইংলিশ কেন বলা হলো? আচ্ছা, এখানে মজার একটা বিষয় আছে। মজার বিষয়টা হলো জাহিদ হোসেন, রাইট? আচ্ছা, এখানে মজার বিষয়টা হলো এই যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে বলা হচ্ছে, এটার মূল কারণ হলো যে আমাদের দেশে মানে এটা অন্য দেশে খুব বেশি টেন্ডেন্সিটা নাই। যেমন আজকে না, গতকাল আমাকে একটা ক্যান্ডিডেট ফোন দিয়েছে এবং বলল যে স্যার, আমি অনলাইনে আপনাদের ফোনেটিক্স কোর্স আছে কিনা। আচ্ছা আচ্ছা, আপনাদের সাউন্ড মনে হয় ভাইব্রেশন করছে, কাইন্ডলি মিউট করবেন। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে অনলাইনে আপনাদের ফোনেটিক্স কোর্সটা আছে কিনা, উচ্চারণের কোর্সটা আছে কিনা, যে আপনি স্পিকিং পারেন কিনা। স্পিকিং মোটামুটি পারি, কিন্তু আমার ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা শেখা দরকার। তা আমি বললাম কেন দরকার? বললো স্যার আমাদের ওই আমেরিকান, ব্রিটিশ, ইউরোপিয়ানরা আসে এই জন্য দরকার। তাহলে ব্রিটিশ দরকার কেন? আপনার তো ইন্টারন্যাশনাল ইংলিশ দরকার। আমি কি ঠিক আছি? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, রাইট, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। রাইট। তাহলে ইয়েস স্যার, ইয়েস স্যার। রাইট, থ্যাংক ইউ। তাহলে ইন্টারন্যাশনাল ইংলিশ, তার মানে এই আইএলটিএস পরীক্ষা ইন্ডিয়ানরা দিচ্ছে, রাইট? ইন্ডিয়ান দিচ্ছে, দে আর গেটিং গুড স্কোর। বাংলাদেশি দিচ্ছে, গেটিং গুড স্কোর, রাইট? কোরিয়ান দিচ্ছে গুড স্কোর, তারপরে আপনার চাইনিজ দিচ্ছে গুড স্কোর, আমেরিকান দিচ্ছে, দে আর গেটিং গুড স্কোর, ইভেন দে আর গেটিং পোর স্কোর। ব্রিটিশ পিপল দিচ্ছে, দে আর গেটিং পোর স্কোর। তা আলটিমেটলি হোয়াট ইজ ইট বেসিকলি? তার মানে আপনি ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজটাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইন্টারন্যাশনাল যে কোনো অ্যাকসেন্টের জন্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট। আপনি যখন স্পিকিং টেস্টে যাবেন, কথার কথা, আপনি স্পিকিং টেস্টে গেলেই
আলটিমেটলি আপনার অ্যাকসেন্টটা এক্সামিনার বুঝতে পারে কিনা, লাইক ইউর স্পিকিং ব্রিটিশ ভেরি পারফেক্টলি, যেটা বোঝা অনেক কষ্টকর, এক্সামিনারে বুঝতে কষ্ট হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আপনি স্কোর ভালো পাবেন না। তো তার মানে এমন একটা অ্যাকসেন্ট দ্যাট ইজ অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনালি, গ্লোবালি, ল্যাঙ্গুয়েজ যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড। তো তার মানে এটা ব্রিটিশ হতে হবে, নট নেসেসারিলি। যেমন ধরেন আপনারা ক্যামব্রিজের ডিকশনারিতে যান, দেখতে পাবেন যে শাড়ি, শাড়ি একটা ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে? তার মানে শাড়ি, দোপাট্টা কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে। তো তার মানে ইন্টারন্যাশনাল ইংলিশ দ্বারা এটাই বোঝাচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে যেভাবে ইউজ হচ্ছে সেটার ক্ষেত্রেই আপনার দক্ষতা যদি ভালো থাকে, ইউ উইল বি ডুইং গুড। আচ্ছা, জাহিদ হাসান নামে তো অনেকেই আছে, মাশাআল্লাহ। আচ্ছা, ফাইন। আচ্ছা, এটা আমরা দেখলাম। তাহলে এখানে মূল আলোচনার বিষয় হলো যে আপনার অ্যাকসেন্টের উপরে কোনো স্ট্রেস দেওয়ার দরকার নাই, ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি ভালো করলেই হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম মেজার্স দ্য প্রফিসিয়েন্সি, মেজার্স দ্য প্রফিসিয়েন্সি। এখন আমাদের দেশের ক্যান্ডিডেটরা, আমরা যারা ইউজ টু বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমরা প্রফিসিয়েন্সির দিকে আগাই না, আমরা নলেজ বেস মেমোরাইজেশনের উপর ভিত্তি করে আমরা পরীক্ষা দিই এবং রেজাল্ট ভালো করার চেষ্টা করি। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরকম কোনো বিষয় না, যেখানে আপনাকে কি করতে হবে, যে আপনার প্রফিসিয়েন্সিটা ডেভেলপ করতে হবে, রাইট? এবং ইংলিশ ইজ ইউজড অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। তার মানে আপনার কমিউনিকেশন যেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কমিউনিকেশনে ব্যবহার করতে পারেন, সেই দক্ষতা বা সেই অ্যাবিলিটিও আপনাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে আইএলসের সংজ্ঞা থেকে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হলাম। We need the proficiency to do good in the test, and we need to have the communication ability. তার মানে it is not that আমি কোনো মতো পরীক্ষার প্রিপারেশন নিলাম এবং I will get good score, সেটা হবে না। You need proficiency, right? যেটা আমাদের এখানে দেখাচ্ছে যে নন ইউজার ব্র্যান্ড 1 থেকে ব্যান্ড 9 পর্যন্ত আপনার দেওয়া হবে, রাইট? তাহলে আমরা দেখলাম যে আইএলস এর ডিমান্ড যেটা, যে আইএলস অথরিটি চায় যে আপনার অবশ্যই যেন প্রফিসিয়েন্সিটা থাকে এবং সেখানে আপনি যাতে ভালো করতে পারেন। এটা মেমোরাইজেশন কোনো টেস্ট না, বরং এটা হলো আপনার অ্যাবিলিটি বা স্কিল টেস্ট, রাইট? এখন আমরা দেখতে পাচ্ছি আইএলস এর আমরা জানি যে দুইটা মডিউল আছে, আইএলস একাডেমিক অর আইএলস জেনারেল ট্রেনিং। এই যে এই কনসেপ্টটাও আমাদের অনেকেরই ক্লিয়ার না যে কাদের কোনটা দরকার। একাডেমিকটা হলো যে আমাদের একাডেমিক কনটেক্সটে যেটা দরকার, জেনারেল ট্রেনিং হলো জব বা আপনার আন্ডারগ্রাজুয়েট লেভেলে যে সমস্ত মানে শর্ট কোর্স প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোর জন্য আমরা বিস্তারিত আরও দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একাডেমিকটা আমরা ব্যবহার করব কিসের জন্য? একাডেমিক টেস্টটা আলটিমেটলি পিপল অ্যাপ্লাইং ফর হায়ার এডুকেশন, তার মানে হায়ার এডুকেশনের জন্য, রাইট? রাইট, জি, আমাদের মাইক্রোফোনটা অফ থাকলে ভালো হয়, রাইট? তাহলে আমাদের হায়ার এডুকেশনের জন্য এটা দরকার। এবং এখানে বলা আছে দিস অ্যাপ্রোচ ইজ ওয়াইডলি সাপোর্টেড বাই দ্য ইনস্টিটিউশন দ্যাট রিকগনাইজ আইএলস। এখন সাম অফ দ্য ফিচার্স, জাহিদ হাসান নামে বারবার আউট হচ্ছে এবং হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আইএলস একাডেমিক যেটা, এটাতে আপনার যে কিছু ফিচার্স থাকবে যেটা রিফ্লেক্ট করবে একাডেমিক ল্যাঙ্গুয়েজ। একাডেমিক ল্যাঙ্গুয়েজটা আমাকে শিখতে হবে। তো তার মানে আমি যারা পিএইচডি করতে যেতে চাচ্ছি বা মাইগ্রেশনের জন্য, মাস্টার্সের জন্য, অথবা আমি গ্রাজুয়েশন প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছি, তাদের জন্য এই একাডেমিক ইংলিশ যেটা, সেটার উপরে আমার দক্ষতা ইমপ্রুভ করতে হবে, প্রফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে, তাহলে আমি ভালো করতে পারবো। সেকেন্ডলি আমরা জেনারেল ট্রেনিংয়ে দেখতে পাচ্ছি যে জেনারেল ট্রেনিংয়ের জন্য আমাদের যেটা দরকার, যেমন সেকেন্ডারি এডুকেশন, আমাদের দেশে আমরা সেকেন্ডারি এডুকেশনের বিষয়টা জানি, যেমন প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত, অথবা ওয়ার্ক এক্সপেরিয়েন্স, যেমন ধরেন আপনার বা ট্রেনিং প্রোগ্রামস, এই পারপাজে। তার মানে এখানে দেখাচ্ছে হায়ার এডুকেশন, একাডেমিকটা হলো হায়ার এডুকেশনের জন্য, আর জেনারেল ট্রেনিং আমরা জানি যে এটা মাইগ্রেশনের জন্য আমরা মেইনলি ইউজ করি আমাদের দেশ থেকে মাইগ্রেশনের জন্য। কিন্তু
এটা অন্যান্য পারপাজে ইউজ হয় যেটা আমাদের দেশ থেকে খুব বেশি যায় না। তার মানে সেকেন্ডারি এডুকেশনের জন্য যেতে পারে, আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে জব বিষয়ে যেতে পারে, অথবা ট্রেনিং প্রোগ্রামের জন্য যেতে পারে। তার মানে এই যে লেভেলের ইংলিশ, এই যে কমিউনিকেশন স্কিল, এইটা ডেভেলপ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার ইন জিটি, রাইট? আচ্ছা, ফাইন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের একাডেমিক অ্যান্ড জিটির জন্য কোন ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল দরকার। টেস্ট ফরম্যাটটা সবারই জানা আছে, এরপরও যারা জানেন না তাদের জন্য একটু হেল্প করছি। জাইলস টেস্ট ফরম্যাট আমরা জানি লিসনিং এ 30 মিনিটস, একাডেমিক রিডিং এ 60 মিনিটস, একাডেমিক রাইটিং এ 60 মিনিটস, এবং জিটি রিডিং এ 60 মিনিটস, জিটি রাইটিং এ 60 মিনিটস, স্পিকিং এ 11 থেকে 14 মিনিট। এটা টেস্ট ফরম্যাট আপনাদের অলমোস্ট সবারই জানা। এটা একটু যারা জানেন না তাদের জন্য এটা দেয়া। আমরা এরপরে টেস্ট স্ট্রাকচারটা একটু দেখব। এখানে আলটিমেটলি রিডিং এর ক্ষেত্রে, লিসনিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 30 মিনিটসে 40 সেকশনস থেকে আমাকে 40টা কোশ্চেন সলভ করতে হবে, 40টা কোশ্চেন সলভ করতে হবে। এবং রিডিং এ আমি দেখতে পাচ্ছি 60 মিনিটসে 3টা সেকশন বা 3টা প্যাসেজ, 3 প্যাসেজেস উইল বি देयर, এবং 3টা প্যাসেজে আমাকে 40টা কোশ্চেন সলভ করতে হবে। তো 40টা কোশ্চেন আমাকে 60 মিনিটসে সলভ করতে হবে। এখানে 1500 থেকে প্রায় 2000 ওয়ার্ডসের 3টা প্যাসেজ থাকবে। এই দক্ষতা আমার থাকতে হবে যাতে করে আমি পরীক্ষায় ভালো করতে পারি। রাইটিং এর ক্ষেত্রে 60 মিনিটসে আপনার 2টা টাস্ক, নিয়ারলি না, মোর দেন 400 ওয়ার্ডস আপনাকে লিখতে হবে। স্পিকিং এর ব্যাপারে আপনাদের জানা আছে, 11 থেকে 14 মিনিট সময় থাকবে, এবং সেটা 3টা পার্টে থাকবে, এবং এটা ফেস টু ফেস একটা ইন্টারভিউ হবে এক্সামিনারের সাথে। এটা একটা টেস্ট স্ট্রাকচার, এটা আপনাদের অনেকেরই জানা আছে, তারপরেও আলোচনা করলাম। আমরা এখন দেখব যে আমরা যদি ভালো করতে চাই তাহলে আমাদের আইএলটিএসে যদি ভালো স্কোর মানে 7 অর হায়ার ব্যান্ড স্কোর পেতে চাই, অথবা আমি ল্যাঙ্গুয়েজ স্কিল ভালোভাবে অ্যাচিভ করতে চাই, তাহলে আমার 4টা মডিউলের উপরে লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং এ কোন বিষয়গুলোর উপর ফোকাস করা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে ইউ উইল লিসেন টু 4 রেকর্ডিংস অফ নেটিভ ইংলিশ স্পিকার্স। এই যে নেটিভ ইংলিশ স্পিকার্স, এইটা দ্বারা কোনো লিমিটেশন না। নেটিভ ইংলিশ স্পিকার্স এটা আমেরিকান হতে পারে, এটা অস্ট্রেলিয়ান হতে পারে, নিউজিল্যান্ডার হতে পারে, ব্রিটিশ হতে পারে, ব্রিটিশের বিভিন্ন স্টেটের হতে পারে, রাইট, বিভিন্ন পার্টের। তো মেইনলি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড এই 3টাকেই কাভার করে, আমেরিকানের ভিতরে থাকতে পারে। এরকম পার্সনদের রেকর্ডিং থাকবে, অ্যান্ড আমাদের জব হবে সেটা শুনে আনসার লেখা, রাইট? রেকর্ডিং 1 তার মানে পার্ট 1 যেটাকে বলা হচ্ছে, এখানে একটা কনভারসেশন বিটুইন 2 পিপল, মানে এটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে 2জন লোক কনভারসেশন আমরাও করি এভরিডে সোশ্যাল কনটেক্সটে। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাকে পিক করতে হবে। তার মানে ইংলিশে কনভারসেশনে যদি আমি এখন ইউজ টু হয়ে থাকি, আমি যদি ভালো করতে পারি, আমি যদি এখন কমিউনিকেট করতে পারি উইথ ইচ আদার, তার মানে এই সিচুয়েশনটা আমার জন্য কিছুটা ইউজ টু হয়ে যাবে, তার মানে আমি ভালো করতে পারবো। লিসনিং তো প্র্যাকটিস করতেই হবে, কি স্কিল দরকার সেটা আমরা আলোচনায় আসবো। সেকেন্ড স্টেজে আমরা দেখতে পাচ্ছি একটা মনোলগ। মনোলগ মানে যেমন ধরেন এখন আমি কথা বলছি, আপনারা কেউ কথা বলছেন না, সবাই শুনছেন, একটা মনোলগ লং টাইম হবে, এবং এটা এভরিডে সোশ্যাল কনটেক্সটের উপরেই হবে। স্পিচ অ্যাবাউট লোকাল ফ্যাসিলিটিস, রাইট, লোকাল ফ্যাসিলিটিস নিয়ে কথা বলবে। এটার আমাদের এখানে পার্ট 2 রেকর্ডিং 2তে। পার্ট 3তে আমরা দেখতে পাচ্ছি যে আপ টু 4 পিপল, তার মানে 3জন 4জন লোক মিলে কথা বলবে এডুকেশনাল ও ট্রেনিং কনটেক্সট। তার মানে কনটেক্সট কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে সোশ্যাল কনটেক্সট ছিল পার্ট 1 এবং পার্ট 2তে। পার্ট 3তে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশনাল ও ট্রেনিং কনটেক্সট। এবং আপনার রেকর্ডিং 4-এ আবার একটা মনোলগ, এবং এটা একাডেমিক সাবজেক্ট, মানে ইউনিভার্সিটির যে কোনো একটা সাবজেক্ট, মানে একাডেমিক কনটেক্সট থাকবে, রাইট? তার মানে এখানে দেখেন ট্রেনিং আছে, যেহেতু জিটি এবং একাডেমিকের মূল পার্থক্য হলো রাইটিং এবং রিডিং, এবং রাইটিংয়ের 2টা টাস্ক আছে, টাস্ক 1 এবং টাস্ক 2। এই টাস্ক 1 জিটির জন্য লেটার রাইটিং, কিন্তু একাডেমিকের জন্য একটা গ্রাফ বা যে কোনো পিকচার ডেসক্রাইব করতে হবে। তো তার মানে টাস্ক 2টা 2জনের জন্যই অলমোস্ট সেম, তার মানে একাডেমিক এবং জিটির জন্য।
লিসনিং এবং স্পিকিং সবার জন্যই স্যার, জিটি এবং একাডেমি কোনো পার্থক্য নেই। তো তার মানে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে আছে ট্রেনিং কনটেক্সট, এটা আছে এডুকেশনাল, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেনিং কনটেক্সট, এটা আবার দেখতে পাচ্ছি একাডেমিক সাবজেক্ট রিলেটেড বা কনটেক্সট, আর এখানে আছে সোশ্যাল কনটেক্সট। তার মানে পুরো বিষয়টা আমাদের এই বিষয়ে স্কিল যদি আমার থাকে, আমি যদি এভাবে নিজেকে ডেভেলপ করতে পারি ল্যাঙ্গুয়েজে, তাহলে লিসনিং আমি ভালো করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেসর্স, অ্যাসেসর্স কারা? অ্যাসেসর্স কারা? এনিওয়ান? অ্যাসেসর্স বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? এক্সামিনার। এক্সামিনারকে বোঝানো হচ্ছে। থ্যাংক ইউ মিস্টার ওবায়দ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে অ্যাসেসর্স উইল বি লুকিং ফর evidence of your ability to understand the main ideas and detailed functional information. তো তার মানে এখানে এক্সামিনার দেখবে যে আপনার দক্ষতাটা কিসের উপরে, টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়াস and detailed functional information, the opinions, right, attitudes of speakers, and the purpose of an utterance and evidence of your ability to follow the development of ideas. তো তার মানে একজন স্পিকারের অ্যাটিটিউডস, তার কথা বলার ধরন, তার উচ্চারণ ভঙ্গি, সবকিছু থেকে রাইট, সবকিছু থেকে সে কতটুকু বুঝতে পারছে। তো আমাদের এখানে আমরা আগেই জানি যে এই টেস্টে লিসনিং এ আপনার থাকবে 40টা কোশ্চেন এবং এটা 60 মিনিটস আপনাকে ই করতে হবে, রাইট? ওকে, রাইট। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটা এখানে চমৎকার একটা তথ্য আছে আপনাদের জন্য। প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো সেই বিষয়টা এখানে আছে। যে আমরা জানি লিসনিং, রিডিং এই দুইটাতে আমাদের আনসার শিটে আনসার লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল লেটার্স, রাইট? ক্যাপিটাল লেটার্স ইন আইলস লিসনিং, ইউ ক্যান রাইট ইন ক্যাপিটাল লেটার্স অর লোয়ার কেস। এখানে আছে my recommendation is to use all capital letters as it is easier to read and avoids mistakes. এখানে একটা মজার বিষয় আছে যে আপনি যদি ক্যাপিটালে লেখেন, তার মানে সব উত্তরগুলো ক্যাপিটালে লেখেন, ক্যাপিটাল লেটার্সে লেখেন, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু যদি সব স্মলে লেখেন, যেমন ধরেন নাউন, তো আপনি যেমন আমার নেম বা ঢাকা বা বাংলাদেশ বা ব্রিটেন, এগুলো কিন্তু লোয়ার কেস দিয়ে লিখতে পারবেন না, রাইট? তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে ক্যাপস লকে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আমরা আগে থেকে বড় লেখায় অভ্যস্ত হতে পারি। ক্যাপিটাল লেটারে আপনারা লেখা একটু প্র্যাকটিস করবেন আগে থেকেই আনসার শিটে, তাহলে সহজ হবে এটা। তাহলে আমরা লিসনিং এর টেস্ট ফরম্যাটটা একটু দেখলাম। আমরা এরপরে একটু রিডিং এর বিষয়টা দেখে আমরা কোন সেকশনে কিভাবে ভালো করতে পারেন সেই বিষয়টা আলোচনায় আসবো। আমরা রিডিং এর একাডেমিক ফরম্যাটে দেখতে পাচ্ছি যে 40টা কোশ্চেন থাকবে, এটা আপনাদের জানা আছে, রাইট? ডিজাইন টু টেস্ট আ ওয়াইড রেঞ্জ অফ রিডিং স্কিলস। কারণ আমাদের যাদের পড়ার অভ্যাস নাই অথবা ইংলিশ আমরা একদমই পড়ি না, তাদের জন্য এটা একটা বিপদ সংকেত। রিডিং স্কিলস ভালো থাকতে হবে। এর মধ্যে মজার বিষয় হলো যে অনেকে আমরা পড়তে পারি, কিন্তু এই যে এইটা থেকে যদি একটা 5 লাইনের প্যারাগ্রাফ থেকে যদি বলা জিসটা কি বের করেন, সেটা পারবো না, আমাদের অভ্যাস নেই। রিডিং ফর মেইন আইডিয়াস, যে একটা প্যাসেজ পড়ে এটার মেইন আইডিয়া কি বা একটা প্যারা পড়ে মেইন আইডিয়া কি সেটা যদি বের করতে না পারি। ডিটেলস, এটা তথ্য, স্কিমিং, আন্ডারস্ট্যান্ডিং, লজিক্যাল আর্গুমেন্ট। তো তার মানে এখন খেয়াল করে দেখেন, আমরা রিডিং বলতে যত সহজ বুঝি বা সহজ মনে করি, রিডিংটা আসলে অত সহজ কোনো বিষয় না। তো তার মানে এখানে রিডিং এর মাধ্যমে জিস্ট বুঝতে হবে, মেইন আইডিয়া বুঝতে হবে, ডিটেইলস আপনাকে বের করতে হবে, স্কিমিং করে আপনার বিভিন্ন তথ্য বের করতে হবে, লজিক্যাল আর্গুমেন্ট এবং রিকগনাইজিং রাইটার্স অপিনিয়ন।
তো তার মানে কত বিষয়, অ্যাটিটিউডস অন পারপাস। তার মানে এই যে এই বিষয়গুলো আমরা কি কখনো রিডিং নিয়ে চিন্তা করেছি যে রিডিং এর ভিতরে এত ইস্যু আছে, এত বিষয় কিন্তু আমরা চিন্তা করি। তো তার মানে রিডিং স্কিল ইমপ্রুভ করতে পারলে আমার কিন্তু ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে। আমি যে কোনো বিষয়ের জিস্ট বুঝতে পারবো, মেইন আইডিয়া বুঝতে পারবো, ডিটেইল কোনো ইনফরমেশন দরকার হলে বের করতে পারবো, লজিক্যাল আর্গুমেন্ট এবং রাইটার্সের অপিনিয়ন, অ্যাটিটিউডস, পারপাস সবকিছু আমি বুঝতে পারবো। একাডেমিক টেস্টে দিস ইনক্লুডস 3 লং টেক্সট, বুঝতে পেরেছেন, যে লং টেক্সটস which range from descriptive and factual to the discursive and analytical. তার মানে factual হবে, analytical হতে পারে, descriptive থেকে discursive পর্যন্ত হতে পারে। These are taken from books, journals, magazines and newspapers. তার মানে তারা লোকালি যে সমস্ত নিউজপেপার, রিসার্চ আর্টিকেল, যে সমস্ত বইগুলোতে, পত্রিকায়, ম্যাগাজিনে ছাপায়, সেখান থেকে এই বিষয়গুলো নেওয়া হয়। এটা হলো একাডেমিক কনটেক্সটে। আর জেনারেল ট্রেনিং এ কি আছে? দিস ইনক্লুডস এক্সট্রাক্টস। এক্সট্রাক্টস মানে কি? এক্সট্রাক্টস Just সারাংশ। আচ্ছা আচ্ছা এক্সট্রাক্ট মানে হচ্ছে এই বের করা, মানে খুঁজে বের করা বা আচ্ছা। নির্যাস। আচ্ছা, নির্যাস। এটা নির্যাস হতে পারে, এটা একটা খণ্ডিত বড় একটা অংশ থেকে একটা কিছু অংশ হতে পারে, রাইট? আচ্ছা, হ্যাঁ, ফ্রম হ্যাঁ। বুকস, ম্যাগাজিনস, নিউজপেপার্স, নোটিস। এখানে দেখেন জেনারেল ট্রেনিং আমরা যারা জব করি আমরা জানি, বা পড়াশোনা যারা করি তারাও তো অবশ্যই জানি, নোটিসেস, অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যেরকম পত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, তারপরে কোম্পানি হ্যান্ডবুকস, গাইডলাইন্স, তো এই জাতীয় বিষয়গুলো থাকবে। এখানে 4টা থেকে 5টা প্যারা, 5টা প্যাসেজ থাকবে, শর্ট থেকে লং প্যাসেজ পর্যন্ত। তো এইটা জিটি রিডিংটা কম্পারেটিভলি ইজিয়ার দেন একাডেমিক, কিন্তু এখানে মজার একটা বিষয় আছে। তো তার মানে কেউ যদি এরকম মনে করে যে আই নিড সে 7 ইন রিডিং, এইটা যদি একাডেমিক হয়, একাডেমির ক্ষেত্রে সে 30 পেলে সে 7 পেয়ে গেল, আর জিটির জন্য কিন্তু তার নিয়ারলি 35 এর মতো চলে যাবে। তো এটা একটা প্রবলেম। তার মানে জিটিতে 30 পেলে সে পাবে 6, জিটিতে 30 পেলে পাবে 6।